ছাত্রছাত্রীরা, ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেলে। তো আজকে তুহিন চ্যানেলে কি বিষয় নিয়ে আলোচনা করব? হ্যাঁ, সেই সকল ছাত্রছাত্রীদের জন্য 2024 সালে যেসব ছাত্রছাত্রীরা তোমরা হায়ার সেকেন্ডারি পরীক্ষায় বসতে চলেছো, সেই সব ছাত্রছাত্রীদের জন্য বিজনেস স্টাডিজের এমসিকিউ প্রিপারেশনটা ঠিক কিভাবে নেবে এবং বেস্ট করে 2023 সালের এমসিকিউ প্রশ্নগুলোর অ্যানালিসিসটার মাধ্যমে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে সেই বিষয়ে আলোচনা করব। তো শুরুতে একটা কথা বলে রাখি, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা, তারা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্স আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত সিলেবাসটা অল্প অল্প করে আলোচনা করা হচ্ছে আমার এই চ্যানেলে, এবং আগামী দিনেও হবে। এবং আগামী দিনে কি বিষয় নিয়ে আলোচনা করবো অলরেডি তোমাদের বিভিন্ন ভিডিওতে সেটা জানিয়ে দিয়েছি। এবং যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা, তারা দেখবে অলরেডি এই 2024 হায়ার সেকেন্ডারি আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 12 এর হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য কমার্সের 4টে মেন সাবজেক্টের উপরে ডেসক্রিপটিভ 44 মার্কসের ডেসক্রিপটিভ এবং 1 মার্কসের এসিকিউ প্রশ্নের সাজেশনের ভিডিও অলরেডি আমি আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। ফলে তোমরা যারা এখনো দেখে উঠতে পারোনি, অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে একটাই প্লেলিস্টের নাম হায়ার সেকেন্ডারি 2024 সাজেশন বলে, অল 4 সাবজেক্ট। ওই প্লেলিস্টের মধ্যে আমার যতগুলো সাজেশনের ভিডিও আছে সব কটা ডেসক্রিপটিভ এবং এসএকিউ নিয়ে ওই একটা প্লেলিস্টের মধ্যে তোমরা পেয়ে যাবে। ওই প্লেলিস্টের লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ফলে তোমরা সরাসরি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি এই প্লেলিস্টে চলে যেতে পারবে এবং সেখান থেকে আমার 2024 এর হায়ার সেকেন্ডারির জন্য প্রত্যেকটা সাবজেক্টের উপরে যতগুলো সাজেশনের ভিডিও আছে সব কটা দেখে নিতে পারবে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা, আমি থাম্বনেইলে লিখেছি লাস্ট মিনিট হায়ার সেকেন্ডারি 2024 টেক্সট বইটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিজনেস স্টাডিজ এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর করার জন্য। শুরুতে একটা কথা বলে রাখি, শুধুমাত্র যে বিজনেস স্টাডিজ ক্ষেত্রেই নয়, অ্যাকাউন্টেন্সি বলো, আমাদের কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন বলো, এবং কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অডিটিং বলো, এই সবকটা, এবং বিজনেস স্টাডিজ অ্যাজ ওয়েল এজ বিজনেস স্টাডিজ, সবকটা সাবজেক্টের এমসিকিউ প্রশ্নের উত্তর ঠিকঠাকভাবে করার জন্য পরীক্ষায় তোমাদের তোমাদের হাতে অস্ত্র আছে, সেটা হচ্ছে টেক্সট বুক। টেক্সট বুকের বাইরে থেকে কোনো রকম এমসিকিউ এর প্রশ্ন আসবে না। এমসিকিউ এর প্রশ্ন নিয়ে আজকের এই বিজনেস স্টাডিজে আমি 2023 সালে যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নের প্রত্যেকটা উত্তর, প্রশ্নটা কিরকম এসছে, কিভাবে প্রশ্নটা চাওয়া হয়েছে, তার অপশানগুলো, এবং ঠিক তোমরা আগামী দিনে 2024 যখন তোমরা পরীক্ষায় বসতে যাবে সেই বিজনেস স্টাডিজের এমসিকিউ এর 24টা অ্যান্সার করার জন্য তোমরা ঠিক বইয়ের কোন কোন জায়গাগুলো এবং কিভাবে ওই জায়গাটা প্রিপারেশনটা নেবে এমসিকিউ এর ব্যাপারে, সেই বিষয় আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। খুব ক্লিয়ার 2024 এর জন্য 2023 এর যে বিজনেস স্টাডিজ যে প্রশ্নপত্রটা আছে এবং সেই প্রশ্নপত্রের 24টা যে এমসিকিউ আছে, সেই 24টা এমসিকিউ প্রত্যেকটা প্রশ্ন যদি খুব ভালো করে তোমরা দেখো, তাহলে দেখবে প্রত্যেকটা প্রশ্ন সেই চ্যাপ্টারের ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ বা থার্ড পেজ থেকে, বা সেই চ্যাপ্টারটা থেকে কি বিষয় তোমাদের বলতে চাইছে, মানে যেটাকে আমরা বলা হয় নলেজ বেসড, আন্ডারস্ট্যান্ডিং বেসড, অ্যাপ্লিকেশন বেসড এবং স্কিল বেসড, এই 4টে বিষয়ের ওপর নিয়েই কিন্তু তোমাদের বিজনেস স্টাডিজের এমসিকিউ প্রশ্নটা এসেছিল 2023-তে, এবং ঠিক সেইভাবেই কিন্তু এই 2024-ও কিন্তু বিজনেস স্টাডিজের এমসিকিউ প্রশ্নটা আসবে। ফলে হুবহু যে প্রশ্নটাই আমার এমসিকিউ এর ক্ষেত্রে আগে হয়ে এসেছে, বা এই প্রশ্নটাই হচ্ছে সেই প্রশ্ন, একদম হুবহু কপি সেম প্রশ্ন তোমরা হয়তো 40% পাবে টোটাল 24টা প্রশ্নের মধ্যে। বাকি 60% প্রশ্ন কিন্তু নতুন প্রশ্ন হবে। 50-60% প্রশ্ন কিন্তু নতুন প্রশ্ন হবে। সেই নতুন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টেক্সট বুক, মানে এই টেক্সট বুকটাই খুব ভালো করে পড়তে হবে। এই টেক্সট বুকটা জায়গাগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। টেক্সট বুকের জায়গাটা প্রত্যেকটা চ্যাপ্টারের ওই জায়গাগুলো তোমরা খুব ভালো করে পড়ে যাবে। আগে 2023-এর প্রশ্ন অ্যানালিসিসটার মাধ্যমে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। টেক্সট বইটা ভালো করে পড়ে যাও। 24টা এমসিকিউ এর মধ্যে 24টা এমসিকিউরই প্রশ্নে তোমরা সঠিক উত্তর করে আসতে পারবে, এবং এটা শুধুমাত্র বিজনেস স্টাডিজের ক্ষেত্রেই
অ্যাপ্লিকেবল হবে না এই বছর 2023 এর ক্ষেত্রে, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। অ্যাকাউন্টেন্সির এমসিকিউ করণগুলো ভীষণ অফবিট করবে, মানে অফবিট মানে কি, একটু আন্ডারস্ট্যান্ডিং বেসড, নলেজ বেসড, স্কিল বেসড কোশ্চেন করবে, মানে কোশ্চেন নতুন এমসিকিউ এর ক্ষেত্রে তৈরি হতে হবে, ফলে হুবহু এমসিকিউ প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের মতন হুবহু কপি হবে না, যেটা ডেসক্রিপটিভ ক্ষেত্রে হতে পারে যে আগের একটা বছরে বা তার আগের বছরে প্রশ্নটা এসেছিল, সেই প্রশ্ন ডেসক্রিপটিভের ক্ষেত্রে কপি হয়ে গেল বা সেটা কমন চলে আসলো, কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু হবে না, কারণ এমসিকিউটা নতুন প্রশ্ন তৈরি করা হবে এবং নতুন প্রশ্নটা মেইনলি ডিপেন্ড করবে আন্ডারস্ট্যান্ডিং এর উপরে, নলেজের উপরে। ফলে প্রত্যেকটা চ্যাপ্টার আমি অ্যানালিসিসের মাধ্যমে, সঠিক উত্তরের মাধ্যমে 2023 সালের বিষয়টা বলে দিচ্ছি যে ঠিক এইভাবে তোমরা প্রিপারেশনটা নেবে, এবং টেক্সট বুক ছাড়া এমসিকিউ ঠিকঠাকভাবে উত্তর করে আসার জন্য আর কোনো পথ তোমাদের নেই, ঠিক আছে? তাহলে এই হচ্ছে 2023 এর বিজনেস স্টাডিজের প্রশ্নপত্রটা। সেই প্রশ্নপত্রটা অ্যাজ ইউজুয়াল প্রথমে অ্যাকাউন্টেন্সির মতনই প্রথমে বাংলা ভার্সানে থাকবে, বাংলা ভার্সানে প্রত্যেকটা প্রশ্ন থাকবে, মানে প্রশ্নটা বাংলায় থাকবে, অপশনগুলো বাংলায় থাকবে, তারপরে শুরু হয়ে যাবে তোমাদের ইংলিশ ভার্সানে, এই শুরু হয়ে যাবে তারপরে ইংলিশ ভার্সান। ইংলিশ ভার্সানে একই প্রশ্ন, যেখানে একে আছে দুই আছে, ইংলিশ ভার্সান দিয়ে একবার সেম প্রত্যেকটা প্রশ্ন ইংলিশে থাকবে, প্রশ্নটা থাকবে, অপশনগুলো ইংলিশে থাকবে, এবং তারপরে ডেসক্রিপটিভ যেরকম থাকে, তারপরে মানে অ্যাজ ইউজুয়াল তারপরে প্রথমে এমসিকিউ এসএকিউ থাকবে, তারপরে ডেসক্রিপটিভ থাকবে বেঙ্গলি ভার্সনে, তারপরে ইংলিশ ভার্সনে থাকবে, এবং ইংলিশ ভার্সনে সবটা হয়ে যাওয়ার পরে তারপরে হিন্দি ভার্সনে আমাদের একদম প্রথম থেকে আবার এমসিকিউ এসএকিউ এবং ডেসক্রিপটিভ প্রশ্ন থাকবে। তাহলে চলো 2023 সালের প্রত্যেকটা প্রশ্ন অ্যানালিসিসের মাধ্যমে এবং সঠিক উত্তরটা করে দেওয়ার মাধ্যমে, এবং ঠিক কিভাবে তোমরা ওইটাকে বেস্ট করে 2023 সালের প্রশ্নপত্রটা, 2023 সালের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমসিকিউ এর প্রশ্ন ঠিক কিভাবে এসছে, তাহলে সেইখান থেকে আমরা ওই জায়গাটা থেকে টেক্সট বইয়ের কোন জায়গাটা খুব ভালো করে পড়ে যাব, ওখান থেকে এই প্রশ্নটা তৈরি হয়ে যাবে। এমন নয় যে বিজনেস স্টাডিজে আমাদের অনুশীলনীতে প্রত্যেকটা চ্যাপ্টারের অনুশীলনী এক্সারসাইজে যা যা এসএকিউ আছে, মানে এমসিকিউ এর প্রশ্নগুলো আছে, সেগুলো সবকটা সেগুলো তোমরা সবকটা পড়বে, মানে বিজনেস স্টাডিজ বইয়ের টেক্সট বইটা এবং অনুশীলনীটা এক্সারসাইজ, মানে অনুশীলনী বা এক্সারসাইজে আমার যতগুলো চ্যাপ্টারের শেষে যা এমসিকিউ দেওয়া আছে প্রত্যেকটা এমসিকিউ ভালো করে পড়ো। এছাড়া যেটা বললাম সেখান থেকে 40 to 45% প্রশ্ন আমার অনুশীলনী বই থেকে মানে কমন চলে আসবে, এবং নতুন যে 50 to 55% যে নতুন, আমি যেটা একটু আগে বললাম তোমাদের এমসিকিউ এর প্রশ্ন তৈরি হতে পারে, সেই প্রশ্নটা সেই ধরনের প্রশ্ন কিন্তু তৈরি হবে। ফলে সেই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কিন্তু ঘাবড়াবার কিছু নেই, খুব ডিটেলসে একদম কনসেপ্ট ওয়াইজ যদি প্রত্যেকটা চ্যাপ্টারের বিষয়টা জানা থাকে, ঠিক যেরকম তোমরা ডেসক্রিপটিভ প্রশ্ন পড়ার সময় যখন যেরকম পড়ছো যে এই প্রশ্নটার এই উত্তরটা কি, পরিকল্পনার গুরুত্ব বলো, ধরো একটা ডেসক্রিপটিভের প্রশ্ন, কারবারি পরিবেশের, ভারতীয় কারবারি পরিবেশের যে উপাদান, যে আমাদের থার্ড চ্যাপ্টার থেকে যে প্রশ্নটা আছে, সংগঠনের বিধিবদ্ধ সংগঠনের গুরুত্ব, বা যেরকম আমাদের এসএকিউ প্রশ্নগুলো আছে, সেই এসএকিউ বলছি, ডেসক্রিপটিভ প্রশ্নগুলো আছে, সেই ডেসক্রিপটিভ প্রশ্নের উত্তরটা যখন তোমরা পড়াটা স্টার্ট করবে বা বাড়িতে যখন তোমরা পড়ছো, তখন প্রত্যেকটা লাইন খুব সুন্দর করে বুঝে পড়ার চেষ্টা করো যে ওই জায়গাটাকে কি এক্স্যাক্টলি বলতে চাইছে বইটায়। যদি এই আন্ডারস্ট্যান্ডিংটা, এই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে ওই চ্যাপ্টারের উপরে, সেটা প্ল্যানিং হোক, সংগঠন হোক, আমার নির্দেশনা হোক, মানে ডাইরেক্টিং বলো, প্ল্যানিং বলো, অর্গানাইজিং বলো, যে কোনো চ্যাপ্টার থেকে, ওই শেষের দিকে আমার বিজনেস ফিনান্স, সোর্সেস অফ ফিনান্স, যাই হোক না কেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর, ডেসক্রিপটিভ প্রশ্নের উত্তর পড়ার সময় প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা লাইন বুঝে পড়ার চেষ্টা করো, তাহলেই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, এবং কনসেপ্টটা ক্লিয়ার হলে এমসিকিউ প্রশ্নের উত্তর করতে কিন্তু সব থেকে তোমাদেরই সুবিধা হবে। ফলে এমসিকিউ নিয়ে যে ভয়, যে ডাউট, বিশেষ করে বিজনেস স্টাডিজের ক্ষেত্রে তোমাদের মধ্যে, প্রত্যেকের ছাত্রছাত্রীদের মধ্যে থাকে, সেটা কিন্তু একদমই ক্লিয়ার হয়ে যাবে, মানে সেই ভয়টাই আর থাকবে না। তাহলে চলো ফার্স্ট কোশ্চেনটা আমি দেখি, এবার আমি বাংলায় পড়বো কোশ্চেনটা এবং ইংলিশ ভার্সনটা পড়ে দেবো। তোমাদের মধ্যে যাদের ইংলিশ ভার্সনে আছো তোমরা, তাদের ক্ষেত্রে যাতে বুঝতে একটু অসুবিধা না হয় সেটাও আমি দেখছি, এবং বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের জন্য তো অবশ্যই আছে। দেখো ফার্স্ট কোশ্চেনটা যেটা দেওয়া আছে, ফার্স্ট কোশ্চেনটা বিজনেস স্টাডিজের 2023 সালের ফার্স্ট যে প্রশ্নটা, সেটা বলা আছে নিচের কোনটি ব্যবস্থাপনার উদ্দেশ্য নয়। তাহলে ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলি কি কি, যে ডেসক্রিপটিভ প্রশ্নটা আছে আমাদের, ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলি কি, যেটা তোমরা পড়ো, তাহলে সেই ডেসক্রিপটিভ প্রশ্নটা যখন পড়ার সময় যদি খুব কনসেপ্টলি, যদি বিষয়টাকে আন্ডারস্ট্যান্ডিংলি যদি তোমরা পড়তে পারো, তাহলে এই 1 নম্বর প্রশ্নের উত্তরটা ইজি হয়ে যাবে। নিচের কোনটি ব্যবস্থাপনার উদ্দেশ্য নয়,
অপশন এ আছে মুনাফা, অপশন এ মুনাফা অর্জন, অপশন বি সংগঠনের বিকাশ, অপশন সি কর্মসংস্থান প্রদান এবং অপশন ডি নীতি নির্ধারণ, বা যেটা আমাদের ইয়েতে বলছে ইংলিশ ভার্সনে কি বলছে না, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অবজেক্ট অফ ম্যানেজমেন্ট, এ প্রফিট আর্নিং, বি গ্রোথ অফ দ্য অর্গানাইজেশন, সি প্রোভাইডিং এমপ্লয়মেন্ট এবং ডি পলিসি মেকিং। অবভিয়াসলি 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে সি, অপশন সি কর্মসংস্থান প্রধান, বা যেটা আমরা ইংলিশে যেটা বলছে প্রোভাইডিং এমপ্লয়মেন্ট, মানে যেটা উদ্দেশ্য নয়, প্রোভাইডিং এমপ্লয়মেন্ট বা কর্মসংস্থান প্রদান, এটা ছিল সঠিক উত্তর। তাহলে আমি যেটা তোমাদের বললাম, এই জায়গাগুলো বা ব্যবস্থাপনার প্রকৃতি কি, ব্যবস্থাপনার পরিধি কি, এই জায়গাগুলো যে ডেসক্রিপটিভ প্রশ্নগুলো যেটা আমার সাজেশনের মধ্যে আছে, ফলে ওই ডেসক্রিপটিভ প্রশ্ন পড়ার সময় খুব ভালো করে বিষয়গুলোকে পড়লেই কিন্তু এই ধরনের ওইখান থেকেই 2024 ঠিক এইভাবে বিষয়টাকে প্রশ্নগুলো এমসিকিউ প্রশ্নগুলো রাখবে। তাহলে 1 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটা ছিল অপশন সি, অপশন সি ছিল সঠিক উত্তর। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা যেটা আছে, যেটা 2023 সালে যে বিষয়টা নিয়ে আমার আগে বলা উচিত ছিল, আমি এখন বলে দিচ্ছি, সেটা হচ্ছে কিছু উক্তি বা যেটা ধরো এই কথাটা কে বলেছে, এই ধরনের প্রশ্ন 2023 সাল থেকে বিজনেস স্টাডিজের এমসিকিউতে আসার সম্ভাবনা মানে আসা শুরু করেছে। আগামী দিনে তোমরা তো তোমাদের পরের থেকে মানে এই বছর যারা মাধ্যমিক পাস করবে তারা নতুন সিলেবাস হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে, তাদের এমসিকিউ একটা এক সময় হবে, ডেসক্রিপটিভ একটা টাইমে হবে, ফলে বছরে তারা 2বার সেমিস্টার ওয়াইজ তারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে, 11ও তাই দেবে, হায়ার সেকেন্ডারিও তাই দেবে। ফলে এমসিকিউ এর উপরে ভীষণ ভীষণ জোর দেওয়া হচ্ছে এই ধরনের 1 নম্বরের প্রশ্নের এমসিকিউ, এবং সম্ভবত কাউন্সিলিং এখনো পর্যন্ত গাইডলাইনটা আমাদের হাতে এসে পৌঁছায়নি, কিন্তু যেটা আমি শুনেছি বিভিন্ন রকম ওয়েবসাইটের মাধ্যমে, বিভিন্ন রকম প্রধান মানে সোর্সেসের মাধ্যমে, যে আগামী দিনে হায়ার সেকেন্ডারি মানে এই বছর যারা মাধ্যমিক পরীক্ষায় পাশ করবে তারা যখন হায়ার সেকেন্ডারি ক্লাস 11-এ উঠবে, তারপর যখন তারা হায়ার সেকেন্ডারি পরীক্ষায় বসবে, তাদের কিন্তু তাদের নিউ সেমিস্টারে নতুন সিলেবাসে পরীক্ষা হবে, নিউ সেমিস্টার ভিত্তিক, এবং সেখানে তাদের এমসিকিউ প্রশ্ন কিন্তু ওএমআর সিটে করতে হবে, মানে ওএমআর সিটে এমসিকিউ করতে হবে, সেখানে ভুল উত্তরের জন্য কিন্তু নেগেটিভ মার্কিং চলে আসে। ফলে আগামী দিনে এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, নতুন সিলেবাস অনুযায়ী নতুন স্ট্রাকচার অনুযায়ী খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে নিচ্ছে এমসিকিউ প্রশ্নটা আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। ফলে তোমরা যেহেতু লাস্টের আগের ব্যাচটা, মানে যারা এই বছর 11 পড়ছে তারাই হচ্ছে তোমাদের মতন ওল্ড সিলেবাসের লাস্ট ব্যাচ, তোমরা হচ্ছে লাস্টের আগেরটা, তো তোমাদের ক্ষেত্রে মানে যেটা 2023 সাল থেকে শুরু করেছে কাউন্সিল, ভীষণ উক্তি দিয়ে এমসিকিউর উপরে বেশি গুরুত্ব দিচ্ছে, ফলে এই 2024 সালেও কিন্তু এমসিকিউর উপরে প্রশ্ন একটু ডেপথ ওয়াইজ, আন্ডারস্ট্যান্ডিং ওয়াইজ, নলেজ ওয়াইজ কিন্তু এমসিকিউ প্রশ্ন আসবে, বিশেষ করে অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে, বিজনেস স্টাডিজের ক্ষেত্রে, এই দুটো সাবজেক্টের ক্ষেত্রে তো মেইনলি থাকবে। কস্টিং, ট্যাক্সেশন এবং কমার্শিয়াল ল এন্ড প্রিলিমিনারি অডিটিং এর ক্ষেত্রে অতটা না হলেও অ্যাকাউন্টেন্সি এবং বিজনেস স্টাডিজের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম এরকম নলেজ বেস, আন্ডারস্ট্যান্ডিং বেস কোশ্চেন কিন্তু থাকবে। তাহলে দেখো সেকেন্ড কোশ্চেনটা যেটা বলছে, সমন্বয় সাধন বা সংযোজন হলো বিভিন্ন কাজের মধ্যে ভারসাম্য সৃষ্টি করে দলীয় কাজকে সুসংবদ্ধ করে তোলা। সমন্বয় সাধন বা সংযোজন হলো বিভিন্ন কাজের মধ্যে ভারসাম্য সৃষ্টি করে দলীয় কাজকে সুসংবদ্ধ করে তোলা, যার ইংলিশ টার্মটা হচ্ছে কি না, কোঅর্ডিনেশন ইজ ব্যালেন্সিং অ্যান্ড কিপিং দ্য teams together and seeing that working activities are performed with due harmony among members themselves. This comment is made by, বা এর বক্তা হলেন কি, এই ধরনের প্রশ্ন কিন্তু এবারও আসবে। ফলে তোমরা এই সংগঠন চ্যাপ্টারে এই প্রথম যে চ্যাপ্টার, সেকেন্ড যে চ্যাপ্টারটা, ফার্স্ট যে চ্যাপ্টারটা, এই যে প্রিন্সিপাল প্র্যাকটিস অফ ম্যানেজমেন্টের ফার্স্ট যে চ্যাপ্টারটা, সেকেন্ড চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারগুলোতে প্রত্যেকটা সংগঠন বলো, নির্দেশনা বলো, প্ল্যানিং বলো, এই যে প্রত্যেকটা পার্ট ছোট ছোট করে অল্প করে বলে দেওয়ার পরে তারপরে আমার চ্যাপ্টার হয়েছে এই জিনিসগুলো এলাবোরেশন হয়েছে। তাহলে কোন কথাটা কোন বক্তা বলেছেন সেই জায়গাগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে বুঝতে হবে। এখানে অপশন আছে, এ জর্জ টেরি, অপশন বি ডি ম্যাকফারল্যান্ড, অপশন সি ই এফ এল বিচ এবং ডি হচ্ছে হ্যারল্ড কুন্স। এই ধরনের প্রশ্ন এই বছরও আসবে। ফলে তোমাদের প্রত্যেকজন, এই বিশেষ করে আমাদের প্রথম যে 8টা চ্যাপ্টার আছে আমাদের পুরো মানে অর্গানাইজ মানে প্রিন্সিপাল এন্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টের উপর থেকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা জিনিসের ওপরে
কোন বক্তা কি বলেছেন সেই জায়গাগুলো কিন্তু তোমাদের ভালো করে দেখে যেতে হবে, যে এই বক্তা সংগঠন নিয়ে এটি বলেছেন, এই বক্তা প্ল্যানিং নিয়ে এটি বলেছেন, এই বক্তা ডাইরেক্টিং বা নির্দেশনা নিয়ে এই কথা বলেছেন, এই বক্তা আমাদের কি বলে ওটা, কর্মী নিয়োগ নিয়ে, কর্মী নিয়োগ বা ওটা নিয়ে সেটা এই এই কথা বলেছেন। এই প্রত্যেকটা উক্তি কিন্তু তোমাদের খুব ভালো করে দেখে যেতে হবে। ফলে এই 2 নম্বর চ্যাপ্টারের 2 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটা ছিল অপশন সি, ইএফএল ব্রিজ, এই অ্যান্সারটা হবে। ফলে তোমাদের এই ধরনের ওই জায়গাটা থেকে বইয়ের টেক্সট বইয়ের ওই জায়গাটা থেকে প্রত্যেকটা কিন্তু উক্তি কিন্তু খুব ভালো করে তোমাদের যে একটা বা দুটো বা তিনটে উক্তি এবং উক্তিটা কে বলেছে সেই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে পড়ে যেতে হবে, তবেই তোমরা এই ধরনের প্রশ্নের সঠিক উত্তর করতে পারবে। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন সি। 2 এর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, মানে এই সমন্বয় সাধন বা সংযোজন হলো বিভিন্ন কাজের মধ্যে ভারসাম্য সৃষ্টি করে দলীয় কাজ সংবদ্ধ করে তোলা। এর বক্তা হচ্ছে অপশন সি, ইএফএল ব্রিজ। ঠিক আছে, 3 নম্বর প্রশ্নটা ইজি প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা মানে বইয়ের অনুশীলনীতে আছে। 3 নম্বর প্রশ্নটা বইয়ের অনুশীলনটা আছে, ফলে সেই জন্য আমি বললাম অনুশীলনী কিন্তু বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে অনুশীলনী বা এক্সারসাইজ দেওয়া আছে সেইটা কিন্তু খুব ভালো করে তোমরা অবশ্যই সেখান থেকে প্রত্যেকটা এমসিকিউ ভালো করে পড়ে যাবে। 3 নম্বর প্রশ্নটা একদম বইয়ের অনুশীলনীতে আছে। ফোরম্যান ব্যবস্থাপনা কোন স্তরে অবস্থান করেন, বা ইংলিশ টার্মটা আমি একবার বলে দিচ্ছি। ইংলিশ টার্মটা হচ্ছে ফোরম্যান বিলংস টু হুইচ লেভেল অফ ম্যানেজমেন্ট। অবভিয়াসলি অপশন সি হবে, নিম্ন স্তর বা লোয়ার লেভেল। এটা একদম অনুশীলনী থেকে তোলা প্রশ্ন, ফলে অনুশীলনী কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিজনেস স্টাডিজের এমসিকিউ এর ক্ষেত্রে। তাহলে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি। চলো 4 নম্বর প্রশ্নটা বলে দিই। 4 নম্বর প্রশ্নটা কি বলছে, নিচের কোনটি ব্যবস্থাপনা সারমর্ম হিসেবে গণ্য করা হয়? নিচের কোনটি ব্যবস্থাপনা সারমর্ম হিসেবে গণ্য করা হয়? অপশন এ পরিকল্পনা, অপশন বি সমন্বয় সাধন, অপশন সি নির্দেশনা, অপশন ডি নিয়ন্ত্রণ। পুরো নলেজ এবং আন্ডারস্ট্যান্ডিং কে মিক্সড করে দেওয়া আছে। ফলে ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, এই চ্যাপ্টার গুলো প্রত্যেকটা পার্ট, সংগঠন, পরিকল্পনা, নির্দেশনা, কর্মীপদ পূরণ, এই যে প্রত্যেকটা জিনিসের উপরে প্রত্যেকটা যতটা করে বিষয় বলে দেওয়া আছে, একদম ভেতর থেকে, চ্যাপ্টারের ভেতর থেকে তোলা প্রশ্ন হচ্ছে এই 4 নম্বর প্রশ্নটা, নিচের কোনটি ব্যবস্থাপনা সারমর্ম হিসেবে গণ্য করা হয়। এবং অনুশীলনীতেও কিন্তু এই ধরনের প্রশ্ন দেওয়া আছে। ফলে অনুশীলনী কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চ্যাপ্টারটা ডেপথ ইম্পর্টেন্ট। চ্যাপ্টারের শুরুতে কোন বক্তা কি বলছে সেই চ্যাপ্টার সেই বিষয়টাকে নিয়ে সেইগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই 4 নম্বর প্রশ্নটা, যেটা ইংলিশ ভার্সন কি বলছে, ইংলিশ ভার্সন বলছে আমাদের, ইংলিশ ভার্সনে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ কনসিডার্ড অ্যাজ এসেন্স অফ ম্যানেজমেন্ট। অবভিয়াসলি অপশন বি কোঅর্ডিনেশন বা সমন্বয় সাধন। তাহলে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে অপশন বি, সমন্বয় সাধন বা কোঅর্ডিনেশন। তাহলে এই প্রশ্নটা খুব ভালো। এই ধরনের প্রশ্ন কিন্তু ওই জায়গাটাতে কিন্তু তোমাদের এই 2024 এর জন্য দেখে যেতে হবে। অপশন বি হচ্ছে 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর, সমন্বয় সাধন বা কোঅর্ডিনেশন। আচ্ছা চলো তারপরে পাঁচের প্রশ্নটা ভেরি ভেরি ইজি। এটা একদম ইজি, এটা সকলের ক্ষেত্রে জানার কথা, তোমাদের ক্ষেত্রেও একদম সোজা প্রশ্ন। দেখো প্রথম প্রশ্নটা কিরকম, সেকেন্ড প্রশ্নটা দেখো কিরকম দিয়েছে 2023 সালে, তারপরে আন্ডারস্ট্যান্ডিং ডেপথের উপরে দিয়ে দিয়েছে, তারপরে বিষয়টা বক্তা কি সেটা বলেছে, তারপর দেখো 5 নম্বর প্রশ্নটা ভীষণ সোজা করে দিয়েছে, কি নিচের কোনটি কার্বনিক পরিবেশের অন্তর্গত, প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, এগুলি সবকটি। ফলে এই 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন ডি, অল অফ দিস। মানে ইংলিশ ভার্সনটা হচ্ছে হুইচ ওয়ান ইজ ইনক্লুডেড ইন বিজনেস এনভায়রনমেন্ট, ফিজিক্যাল এনভায়রনমেন্ট, সোশ্যাল এনভায়রনমেন্ট, ইকোনমিক এনভায়রনমেন্ট, অল অফ দিস। অবভিয়াসলি 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা অপশন ডি। এটা খুব সোজা প্রশ্ন, অপশন ডি। তাহলে দেখো সোজা প্রশ্নও থাকবে, সোজা 24টার মধ্যে থেকে আমার ধরে নিচ্ছি 10টা থেকে 12টা প্রশ্ন একদম ইজি থাকবে, যেটা আমি শুরুতে বললাম 40 to 45% একদম ওই জায়গাটা থেকে তুলবে। বাকি 50 to 55% কিছু মধ্যে থেকে কিছু আবার নতুন প্রশ্ন হবে, কিছুটা প্রশ্ন আন্ডারস্ট্যান্ডিং এবং নলেজ বেসড করে উক্তির উপর দিয়ে তুলে বিজনেস স্টাডিজে এমসিকিউ প্রশ্ন এই বছর 2024 এর জন্য তৈরি হবে। তাহলে দেখো পরের প্রশ্নটা কি বলছে, দেখো পরের প্রশ্নটা ভীষণ নলেজ এবং আন্ডারস্ট্যান্ডিং এর উপর দাঁড়িয়ে আছে। কি বলছে, একবার ব্যবহার্য পরিকল্পনা অন্তর্ভুক্ত হলো। তার মানে পরিকল্পনার চ্যাপ্টারটা, পরিকল্পনার জায়গাটা খুব ভালো করে, প্রত্যেকটা লাইন খুব ভালো করে বুঝতে হবে, তাহলে এই অ্যান্সারটা হয়ে যাবে। কি বলছে না, একবার ব্যবহার্য পরিকল্পনার অন্তর্ভুক্ত হলো, যার ইংলিশ টার্মটা কি না, সিঙ্গেল ইউজ প্ল্যান ইনক্লুডস। অপশন কি আছে, অপশন এ আছে বাজেট, অপশন বি কৌশল, অপশন সি কর্মপদ্ধতি, অপশন ডি এগুলি সবকটি। মানে বাজেট, স্ট্র্যাটেজি,
প্রসিডিওর অল অফ দিস। অবভিয়াসলি এই প্রশ্নটা একটু ঘুরিয়ে প্রশ্নটা করেছিল, পুরো আন্ডারস্ট্যান্ডিং এর প্রশ্ন করেছিল, পুরো একদম চ্যাপ্টারের ভেতর থেকে প্রশ্নটা তুলে দিয়েছিল। ফলে চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, যেটা বারবার বলে আসছি। এই প্রশ্নে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হচ্ছে অপশন এ, বাজেট। ফলে এই জায়গাগুলো কিন্তু, এবং ওই জায়গাটা পরিকল্পনার পরে ধরো আমাদের অন্যান্য যে পার্টগুলো আছে সেই পার্টগুলো জায়গাটা ভেতরটা থেকে মানে ভেতরের জায়গাগুলোকে কিন্তু টেক্সট বইটা, বিশেষ করে মেনলি টেক্সট বইয়ের প্রত্যেকটা জায়গা কিন্তু খুঁটিয়ে বুঝে একটু আস্তে আস্তে রিডিং করবে, একটু বোঝার চেষ্টা করবে, তাহলে কিন্তু এমসিকিউ প্রশ্ন সমস্ত অ্যান্সার করে দেওয়া যাবে। তাহলে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার কি হবে? বাজেট। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, বাজেট। অপশন এ, বাজেট হবে। চলো 7 নম্বর প্রশ্নটা দেখি। 7 নম্বর প্রশ্নটা কি বলছে? কোন সংস্থার কর্মচারীদের সামাজিক সম্পর্কের অন্তর্জাল তৈরি হওয়ার কারণ। একদম ঘুরিয়ে প্রশ্ন করেছে, একদম মানে কনসেপ্টের উপরে, স্কিলের উপরে এই প্রশ্নটা দাঁড়িয়ে আছে। আগে নলেজ থাকতে হবে, আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, তারপরে স্কিলের উপরে এই প্রশ্নটা করেছে। কি বলছে না, কোন সংস্থার কর্মচারীদের সামাজিক সম্পর্কের অন্তর্জাল তৈরি হওয়ার কারণ, বা ইংলিশ টার্মটা কি বলছে? ইংলিশ টার্মটা বলছে সোশ্যাল রিলেশনশিপ নেটওয়ার্ক অফ এমপ্লয়িজ ইজ অ্যান এন্টারপ্রাইজ অ্যারাইজেস ডিউ টু অপশন এ ফর্মাল অর্গানাইজেশন, অপশন বি ইনফর্মাল অর্গানাইজেশন, অপশন সি লাইন অর্গানাইজেশন, অপশন ডি স্টাফ অর্গানাইজেশন। মানে যেটা বাংলাতে বলা হচ্ছে বিধিবদ্ধ সংগঠন, অবিধিবদ্ধ সংগঠন, রৈখিক সংগঠন, কর্মী সংগঠন। তার মানে এই ধরনের প্রশ্ন তোমাদের রিপিট হবে। তাহলে তার মধ্যে থেকে যে কোনো একটা প্রশ্ন, ধরো কোনো একটা প্রশ্ন এরকম যেটা উত্তর বিধিবদ্ধ সংগঠন হতে পারে, বা কোনো একটা প্রশ্ন এমন ভাবে করলো সেই প্রশ্নের উত্তর রৈখিক সংগঠন হতে পারে, বা প্রশ্নটা এমন ভাবে 2024 সালে আসতে পারে সেই প্রশ্নের উত্তর কর্মী সংগঠন হতে পারে। কেন অবিধিবদ্ধ সংগঠন বা যেটা তোমাদের ইনফর্মাল অর্গানাইজেশন থেকে অলরেডি 2023-তে চলে এসেছে। তার মানে বিধিবদ্ধ সংগঠন, রৈখিক সংগঠন, কর্মী সংগঠন, মানে ফর্মাল অর্গানাইজেশন, লাইন অর্গানাইজেশন, স্টাফ অর্গানাইজেশন। এই তিনটে জায়গা বইয়ের একদম থরলি রিডিং করে রাখো, তাহলে দেখবে এই ধরনের প্রশ্ন কিন্তু এই তিনটে অপশনের মধ্যে থেকে যে কোনো একটা অপশন দিয়ে কিন্তু 2024-এ চলে আসবে। ফলে এই জন্য আমি আজকের এই জায়গাগুলো এমসিকিউটা তোমাদের এইভাবে প্রিপারেশনটা নেওয়ার জন্য বলছি। তার কারণ এই বিজনেস স্টাডিজ কিন্তু 2023-তে এমসিকিউ প্রশ্নগুলো ভীষণ ঘুরিয়ে করেছিল, এবং আগামী দিনে 2024-এ কিন্তু তোমাদের ক্ষেত্রেও আসার সম্ভাবনা প্রবল। তাহলে অ্যান্সারটা কি হবে না? অ্যান্সারটা অবিধিবদ্ধ সংগঠন বা ইনফর্মাল অর্গানাইজেশন। তাহলে 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। ফলে এই জায়গাগুলো কিন্তু তোমাদের একদম টেক্সট বইটা থরলি পড়তে হবে। টেক্সট বইয়ের জায়গাটা খুব ভালো করে পড়ো, প্রত্যেকটার অনুশীলনীটা ভালো করে দেখে যাও, এমসিকিউ কিন্তু হয়ে যাবে সকলের ক্ষেত্রে। সকলের ক্ষেত্রে মানে অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে বলো, বিজনেস স্টাডিজের ক্ষেত্রে বলো, কস্টিং এন্ড ট্যাক্সেশনের ক্ষেত্রে বলো, কমার্শিয়াল ল এন্ড প্রিলিমিনারি অডিটিং এর ক্ষেত্রে বলো। তাহলে চলো নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেনটা কি বলছে না, 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কর্মরত অবস্থায় প্রশিক্ষণের সঙ্গে সম্পর্কযুক্ত। মানে আমাদের যেটা প্রশিক্ষণের যে বিষয়টা আছে, কি না কোশ্চেনটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ রিলেটেড টু অন দ্য জব ট্রেনিং। তাহলে জব ট্রেনিং এর ওই বিষয়, ওই জায়গাটা দেখো খুব একদম ভিতর থেকে খুব মানে আন্ডারস্ট্যান্ডিং এর উপরে প্রশ্নটা। ফলে ওই জায়গাটা কিন্তু তোমাদের চ্যাপ্টার প্রত্যেকটা, যেটা আমি শুরুতেই বললাম, খুব ভালো করে পড়তে হবে। কি বলছে? সম্মেলন, আলোচনা সভা, কাজের আবর্তন, কর্মশালা। অপশনগুলো কি আছে? কনফারেন্স, সেমিনার্স, জব রোটেশন, ওয়ার্কশপ। ফলে কনসেপ্ট একদম ক্লিয়ার না থাকলে এই ধরনের এমসিকিউ প্রশ্ন কিন্তু ওই জায়গাটায় করা যেতে কম ভুল করে দেবে। অনেকের যেন মনে হচ্ছে, অনেকের ক্ষেত্রে মনে হবে সেমিনারটা সঠিক উত্তর, অনেকের ক্ষেত্রে মনে হবে ওয়ার্কশপটা সঠিক উত্তর, কিন্তু না, সঠিক উত্তর হচ্ছে জব রোটেশন বা যেটাকে বলা হচ্ছে কাজের আবর্তন। তাহলে কাজের আবর্তন বা জব রোটেশন বা অপশন সি, এই জায়গাটা কিন্তু বুঝতে গেলে তোমাদের ওই জায়গাগুলো, ওই চ্যাপ্টারের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা বিষয়, তার বৈশিষ্ট্য, তার সুবিধা, তার অসুবিধার জায়গাটা ভালো করে রিডিং করলেই কিন্তু এই প্রশ্নের উত্তর করা যাবে। তাহলে অপশন কি? অপশন হচ্ছে সি, 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর, জব রোটেশন বা কাজের আবর্তন। তারপরে দেখো আবার একটা উক্তি দিয়ে দিয়েছে। কোন জায়গাটা থেকে উক্তি দিয়েছে? মানে কর্মীপদ পূরণ, কর্মীপদ পূরণ থেকে কিন্তু আমাদের উক্তি দিয়েছে। ফলে কর্মীপদ পূরণ থেকে উক্তি না দিয়ে তার পরের চ্যাপ্টার বা আগের চ্যাপ্টার বা কর্মীপদ পূরণ থেকে অন্য একজনের উক্তি দিয়ে দিল। ঠিক কি উক্তি বলছে? ফলে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা জায়গা থেকে, ফার্স্ট চ্যাপ্টার থেকে 8 চ্যাপ্টার পর্যন্ত উক্তিগুলো কিন্তু খুব ভালো করে পড়ে যাবে। কি বলছে? কর্মীপদ পূরণ হলে কি প্রক্রিয়া যার দ্বারা ব্যবস্থাপকগণ তাদের অধস্তন কর্মী নির্বাচন করেন, নির্বাচিত কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন, পদোন্নতির ব্যবস্থা করেন, অবসর গ্রহণ করানোর ব্যবস্থা করেন। কি হু স্টেটমেন্ট ইজ গিভেন বিলো
স্টাফিং ইজ দ্য প্রসেস বাই হুইচ ম্যানেজার সিলেক্ট, ট্রেন, প্রমোট অ্যান্ড রিটায়ার সাবঅর্ডিনেটস। অপশন কি কি আছে? অপশন এ আছে থিও হেম্যান, অপশন বি আছে ডব্লিউ হেন্স, অপশন সি আছে আর্নেস্ট ডেল এবং অপশন ডি আছে জেল ম্যাসি। জেল ম্যাসি হচ্ছে এই প্রশ্নটা সঠিক উত্তর। ফলে জেল ম্যাসি কথা কি বলেছেন বা অন্যান্য চ্যাপ্টারের উপরে অন্যান্য বক্তারা তারা কি বলে গেছেন, কি বলেছে, কি জাস্ট কথাটা বলেছে, সেই জায়গাগুলো, সেই উক্তিগুলো কিন্তু মনে রাখতে হবে। এমন না যে আমি উক্তি করলাম কিন্তু এই উক্তির অ্যান্সার অন্য একজন বলেছেন সেটাকে আমি অপশানে দিয়ে চলে আসলাম, ফলে না, সেরকম করলে হবে না। প্রত্যেকটা উক্তি কার, এই উক্তিটা ইনি বলেছেন, এই উক্তিটা ইনি বলেছেন, পরিকল্পনা নিয়ে, সংগঠন নিয়ে, আমার নির্দেশনা নিয়ে, আমার প্ল্যানিং নিয়ে, প্রত্যেকটা জায়গা কিন্তু খুব ভালো করে এই জায়গাগুলো দেখে যেতে হবে, তবেই কিন্তু এমসিকিউ প্রশ্নের উত্তর ঠিক করে আসা যাবে 24টার মধ্যে 24টা। কি বলছে তাহলে 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ম্যাসি, অপশন ডি ম্যাসি। চলো 10 নম্বর প্রশ্নটা কি? 10 নম্বর প্রশ্নটা একদম ইজি প্রশ্ন এবং একদম কনসেপ্টের উপর প্রশ্ন। যারা একটু একটু মন দিয়ে পড়াশোনা করবে তারাই 10 নম্বর প্রশ্নের উত্তরটা করতে পারে। কিন্তু দেখো প্রথমে দেখো বিভিন্ন ইজি প্রশ্ন কিন্তু মাঝখানে দিয়ে দিচ্ছে, যাদের একদমের যারা মানে একটু বুদ্ধি থাকলে তারা কিন্তু সেই প্রশ্নের উত্তর একটু পড়ে গেলে কিন্তু সেই প্রশ্নের উত্তরটা করতে পারবে। কি নিচের কোনটি আর্থিক উদ্দীপক নয়? নিচের কোনটি আর্থিক উদ্দীপক? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফিনান্সিয়াল ইনসেন্টিভ? ফিনান্সিয়াল ইনসেন্টিভ একদম বুদ্ধির উপরে দাঁড়িয়ে আছে। অপশন, চারটে অপশন দেখে বোঝা যাবে যে কোনটা অ্যান্সার হবে। কি কি অপশন আছে? বোনাস আছে, মূল বেতন আছে, অনুপ্রেরণা আছে, কমিশন আছে। মানে বোনাস, মূল বেতন, কমিশন এই তিনটেই আর্থিক উদ্দীপক। বোনাস, বেসিক পে, কমিশন তিনটেই আর্থিক উদ্দীপক। তাহলে আর্থিক উদ্দীপক নয় বা ফিনান্সিয়াল ইনসেন্টিভ নয়, কোনটা? মোটিভেশন। মানে এটা অপশন চারটে দেখেও কিন্তু আমার এখান থেকে বোঝা যাবে যে এই অপশনটা আলাদা, এই বাকি তিনটি অপশন সিমিলার আছে, ফলে যেটা আলাদা সেটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু 2024 এর ক্ষেত্রে তোমাদের আবারও রিপিট হবে। তাহলে 10 নম্বর প্রশ্নের সঠিক আনসার হচ্ছে অপশন সি। 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি। তাহলে চলো 11 নম্বর প্রশ্নটা দেখি। 11 নম্বর প্রশ্নটা কি বলেছে? ড্যাশ জ্ঞাতকরণের একটি বাধা, মানে কি, মানে কমিউনিকেশন বা জ্ঞাতকরণের একটি বাধা, কোনো সংযোগের অভাব, ধারাবাহিকতা, প্রবাহ, না কোনোটিই নয়। মানে ইংলিশ টার্মটা কি বলছে? ড্যাশ ইজ এ ব্যারিয়ার অফ কমিউনিকেশন। অপশন এ আছে ল্যাক অফ অ্যাটেনশন, অপশন বি আছে কন্টিনিউয়াস প্রসেস, অপশন সি আছে ফ্লো, নান অফ দিস। ফলে জ্ঞাতকরণের বাধা নিয়ে কিন্তু একটা ভীষণ ভীষণ একটা ডেসক্রিপটিভ প্রশ্ন আছে আমার সাজেশনের মধ্যে, সম্ভবত আছে ওই চ্যাপ্টার থেকে, যে কমিউনিকেশনের ডেসক্রিপটিভ প্রশ্নের মধ্যে। ফলে তোমাদের শুরু থেকে বললাম, ডেসক্রিপটিভ প্রশ্নটা যখন অ্যান্সারটা পড়বে বিএসটিডি থেকে, সেই ডেসক্রিপটিভ প্রশ্নের অ্যান্সারটা পড়ার সময় প্রত্যেকটা লাইন, প্রশ্নটা কি, তার উত্তরটা বইয়ে ঠিক কিভাবে দেওয়া আছে, পড়ার সময়, রিডিং করার সময় সেই জায়গাগুলোকে খুব ভালো করে আত্মস্থ করে রিডিংটা করবে। প্রত্যেকটা লাইন বুঝে 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 পড়ো। এমসিকিউ একদম 24টার মধ্যে 24টা অ্যান্সার করতে পারবে। ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার কি? ল্যাক অফ অ্যাটেনশন, এটা আমাদের ডেসক্রিপটিভ প্রশ্নের মধ্যে আছে, বা মনোসংযোগের অভাব। তাহলে 11 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, মনোসংযোগের অভাব বা ল্যাক অফ অ্যাটেনশন। তাহলে চলো 12 নম্বর প্রশ্নটা দেখি। 12 নম্বর প্রশ্নটা কি বলেছে? আবার দেখো একটা উক্তি দিয়েছে, কুন্স এবং ওডোনেলের মতে নিয়ন্ত্রণ ব্যবস্থার ধাপ হলো। তার মানে 12 নম্বর প্রশ্নটা আবার একজনের উক্তি নিয়ে বা সেই ব্যক্তি এই সংজ্ঞা বা ডেফিনেশন দিতে গিয়ে কি বলেছেন কথাটা, সেই জায়গাগুলো কিন্তু এই ফার্স্ট চ্যাপ্টার থেকে 8 চ্যাপ্টার পর্যন্ত খুব ভালো করে তোমাদের পড়ে যেতে হবে। তাহলে এই কুন্স এবং ওডোনেলের মধ্যে নিয়ন্ত্রণ ব্যবস্থার ধাপ কটা, না কুন্স এবং ওডোনেলের মধ্যে নিয়ন্ত্রণ ব্যবস্থার ধাপ, তোমরা এটাও এই প্রশ্নটা আমাদের ইয়েতেও আছে, অনুশীলনীতেও কিন্তু এই প্রশ্নটা দেওয়া আছে। তাহলে এই প্রশ্নের উত্তরটা কি? না, এই প্রশ্নের উত্তরটা হবে 3, মানে অপশন এ। মানে কোশ্চেনটার ইংলিশ টার্মটা কি? অ্যাকর্ডিং টু কুন্স এন্ড ওডোনেল দেয়ার আর ড্যাশ স্টেপস অফ কন্ট্রোল। অপশন এ 3, অপশন বি 4, অপশন সি 5, অপশন ডি 6। তাহলে আমার অপশন সি হচ্ছে এটার সঠিক উত্তর। অপশন মানে 5টা, মানে 5 বা 5 হচ্ছে এটার সঠিক উত্তর। 5 কিসে আছে? না 3 তে আছে, মানে অপশন সি তে আছে। তাহলে 12 নম্বর প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অপশন সি বা 5টা, অপশন সি বা 5টা বা 5, এটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে? তাহলে এই 1 থেকে 12 পর্যন্ত দেখো আমাদের প্রত্যেকটা বিষয়, যেটা ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করে 8 চ্যাপ্টার পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে 3টে থেকে এই 12টার মধ্যে 3টে প্রশ্ন একদম ইজি। তার মধ্যে 4টে প্রশ্ন এসছে আমাদের উক্তি দিয়ে, 3টে প্রশ্ন এসছে কনসেপ্টের ওপরে, এবং বাকি একদম একটু ঘুরিয়ে করেছে, অফবিট করেছে, নতুন প্রশ্ন করেছে। ফলে ওই জায়গাটার উপরে কনসেপ্টটা ক্লিয়ার থাকলে ভালো করে ডেসক্রিপটিভ প্রশ্নের
অ্যান্সার করার সময় ভালো করে বিষয়টা পড়া থাকলে কিন্তু ওই ধরনের প্রশ্ন, এই 12টা প্রশ্নের মধ্যে কিন্তু 2023 সালে ঠিক এইভাবে ক্লাসিফিকেশনটা এসেছে। ফলে আজকের এই ভিডিওতে 2023 সালের প্রশ্নটা নিয়ে এবং তার অ্যান্সারটা নিয়ে, প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আমি তোমাদের আজকের এই ভিডিওটা করতে চাইলাম। তার কারণ এইভাবে যদি তোমরা বিজনেস স্টাডিজটা ভালো করে পড়ো তাহলে কিন্তু এমসিকিউ টোটাল এই প্রথম পার্টের 12টার মধ্যে থেকে 12তে 12টাই তোমরা করতে পারবে, ঠিক আছে। ফলে আজকের ভিডিওটা করার আমার মূল উদ্দেশ্যই হচ্ছে যে এমসিকিউ তোমরা প্রিপারেশনটা কিভাবে নেবে, এবং সব থেকে যেটা আমি থাম্বনেলে লিখে রেখেছি যে টেক্সট বইয়ের বিকল্প কিন্তু এমসিকিউ এর জন্য অন্য কিচ্ছু হতে পারে না। টেক্সট বইটা খুব ভালো করে দেখে যাও, এমসিকিউ এসএকিউ 100% তোমরা কমন পেয়ে যাবে এবং এখান থেকে তোমাদের ডেসক্রিপটিভ প্রশ্ন হয়ে যাবে। ফলে ডেসক্রিপটিভ প্রশ্নের জন্য প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে ভালো করে টেক্সট বই পড়ো, অন্য কোনো বাজার চলতি বই পড়ার দরকার নেই। ভালো করে এমসিকিউ এসিকিউ পড়ে যাও, অনুশীলনীগুলো প্র্যাকটিস করে যাও, ভেতরের লাইনগুলো ভালো করে পড়ে যাও, উক্তিগুলো কি আছে প্রত্যেকটা নিয়ে সেগুলো খুব ভালো করে দেখে যাও। এই প্রথম 24টার মধ্যে প্রথম 12টা প্রশ্ন যেটা ফার্স্ট পোর্শন থেকে আমাদের আসবে, ফার্স্ট চ্যাপ্টার থেকে 8 চ্যাপ্টারের মধ্যে 100% তোমরা সেই এমসিকিউ এই 2024 তোমরা অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। তাহলে চলো এর পরের পার্টটা, মানে যেটা 13 নম্বর চ্যাপ্টার থেকে, মানে 13 নম্বর প্রশ্ন থেকে শুরু করে আপ টু 24 প্রশ্ন, যেটা আমাদের পরের পার্ট থেকে আছে, মানে যেটা বিজনেস ফিনান্স অ্যান্ড মার্কেটিং থেকে, সেই বিষয়ে তোমাদের বিষয়টাকে তার অ্যান্সারগুলো এবং তার ক্লাসিফিকেশন এবং সেই চ্যাপ্টারে কোন কোন জায়গাগুলো খুব ভালো করে দেখে যাবে, এই বেস্ট 2020 থেকে বেস্ট করে চলো আমি এই পরে বিষয়টা দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো এবার 13 নম্বর প্রশ্নটা দেখি। 13 নম্বর প্রশ্নটা ভীষণ সোজা এসেছিল। কি বলছে না, শেয়ার গ্রহীতাদের লাভের অংশ বন্টন করার সিদ্ধান্তটি হলো, শেয়ার গ্রহীতাদের লাভের অংশ বন্টন করার সিদ্ধান্তটি হলো, মানে এ ডিসিশন রিগার্ডিং ডিস্ট্রিবিউশন অফ প্রফিটস টু শেয়ার হোল্ডার্স ইন, এটি একদম সোজা কনসেপ্টের উপরে প্রশ্ন, মানে কনসেপ্ট না, একদম সোজা প্রশ্ন। কি ছিল না, আর্থিক সিদ্ধান্ত, তারল্যের সিদ্ধান্ত, লভ্যাংশের সিদ্ধান্ত না বিনিয়োগের সিদ্ধান্ত, মানে ফিনান্সিয়াল ডিসিশন, লিকুইডিটি ডিসিশন, ডিভিডেন্ড ডিসিশন না ইনভেস্টমেন্ট ডিসিশন। ফলে ওই শেয়ার গ্রহীতাদের লাভের অংশ কিসের উপর বন্টন করার সিদ্ধান্তটা কিন্তু ওই একদম চ্যাপ্টারের ভেতরে, এই মানে যে চ্যাপ্টারের ভেতর থেকে একদম প্রশ্নটা এসেছে এবং এই প্রশ্নটা অনুশীলনীতেও আছে। এই প্রশ্নটা সোজা প্রশ্ন ছিল, অপশানে এটার অপশান হবে অপশান সি, মানে সঠিক উত্তরটা হবে অপশান সি, লভ্যাংশের সিদ্ধান্ত বা যেটা হচ্ছে ডিভিডেন্ড ডিসিশন। তাহলে 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, লভ্যাংশের সিদ্ধান্ত বা ডিভিডেন্ড ডিসিশন। এটা একটু ইজি প্রশ্ন ছিল। তারপরের প্রশ্নটা দেখো, একটি স্থায়ী সম্পত্তির অর্থায়ন হওয়া উচিত স্বল্পমেয়াদী দায়ের মাধ্যমে, দীর্ঘমেয়াদী দায়ের মাধ্যমে, স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী দায়ের মিশ্রণের মাধ্যমে, এটা কিন্তু ভেরি কনসেপ্টের উপরে। কি প্রশ্নটা কি, এ ফিক্সড অ্যাসেট শুড বি ফিন্যান্সড বাই, কি বলেছে, শর্ট টার্ম লায়াবিলিটি, লং টার্ম লায়াবিলিটি, মিক্সচার অফ শর্ট অ্যান্ড লং টার্ম লায়াবিলিটিস এবং নান অফ দিস। ফলে এই যে প্রশ্নটা, এই দীর্ঘমেয়াদী একটি স্থায়ী সম্পত্তির অর্থায়ন হওয়া উচিত, এই প্রশ্নটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দীর্ঘমেয়াদী দায়ের মাধ্যমে বা লং টার্ম লায়াবিলিটি, অপশন বি, লং টার্ম লায়াবিলিটি বা দীর্ঘমেয়াদী দায়ের মাধ্যমে। এই প্রশ্নটা কিন্তু একটু আন্ডারস্ট্যান্ডিং মানে কনসেপ্টের উপরে দিয়েছিল। ফলে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এবারও আসতে পারে। ফলে ওই 9 নম্বর চ্যাপ্টারের থরলি যখনই আমি এটা পড়বে, মানে যখনই তোমরা যখন ডেসক্রিপটিভ প্রশ্নটা ভালো করে পড়তে যাবে যখন চ্যাপ্টার ওয়াইজ, ফলে এই চ্যাপ্টারের জায়গাগুলো প্রত্যেকটা লাইন কিন্তু খুব ভালো করে পড়তে হবে, লাইনের মধ্যে থেকে এবং কনসেপ্টের উপরে এই প্রশ্নটা আছে। এই প্রশ্নটা কি না, অপশন বি হচ্ছে এটা সঠিক অ্যান্সার, অপশন বি। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। চলো 15 নম্বর প্রশ্নটা দেখি। উচ্চ ডেট ইকুইটি অনুপাতের ফল হলো, এটি একদম মানে একটা অববিট প্রশ্ন, কিন্তু এটা খুব কনসেপ্টের উপরে, খুব ভালো করে এই জায়গাটা বুঝতে হবে। বারবার এই জায়গাটা, এই প্রশ্নটা একটু কঠিন ছিল। উচ্চ ডেট ইকুইটির অনুপাতের ফল হলো, বা যেটা ইংলিশ টার্মটা কি বলছে, ইংলিশ টার্মটা বলছে হায়ার ডেট ইকুইটি রেশিও রেজাল্টস ইন, মানে হায়ার অপারেটিং রিস্ক, লোয়ার অপারেটিং রিস্ক, হায়ার ফিনান্সিয়াল রিস্ক, লোয়ার ফিনান্সিয়াল রিস্ক, মানে যেটা বেশি ব্যবসা চালানোর ঝুঁকি, কম ব্যবসা চালানোর ঝুঁকি, বেশি আর্থিক ঝুঁকি না কম আর্থিক ঝুঁকি। ফলে উচ্চ ডেট ইকুইটি অনুপাতের ফল হলো। এই প্রশ্নটা একটু কঠিন ছিল, এই প্রশ্নটা কিন্তু কনসেপ্টের উপরে, আন্ডারস্ট্যান্ডিং এর উপরে, নলেজের উপরে বেস করে এই প্রশ্নটা ছিল। ফলে চ্যাপ্টারের ভেতরটা খুব ভালো করে রিডিং করা না থাকলে কিন্তু এই ধরনের প্রশ্নের অ্যান্সার করা যাবে না। এবং এই বছর 2024-এর ক্ষেত্রে এরকম প্রশ্ন একটা দুটো থাকবে যেটা একদম নতুন প্রশ্ন এবং একদম ডেপথের উপরে প্রশ্ন। খুব ভালো করে ডেপথ না জানা থাকলে কিন্তু এই ধরনের প্রশ্নের অ্যান্সার করা যাবে। সেখানে বারবার বলছি, টেক্সট বই রিডিং ইজ দ্য অনলি সলিউশন ফর সলভিং দ্য এমসিকিউ কোশ্চেন্স। তাহলে কি, অপশন সি হচ্ছে বেশি আর্থিক ঝুঁকি বা যেটা হায়ার ফিনান্সিয়াল রিস্ক হচ্ছে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার,
অপশন সি হায়ার ফিনান্সিয়াল রিস্ক বা বেশি আর্থিক ঝুঁকি। আর্থিক ঝুঁকি অপশন সি হচ্ছে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার। তাহলে চলো 16 নম্বর প্রশ্নটা দেখি। 16 নম্বর প্রশ্নটা খুব খুব ভালো একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা আমার খুব পছন্দ হয়েছিল, মানে এই প্রশ্নটা দেওয়ার পরে খুব সুন্দর করে ঘুরিয়ে তোমার এই প্রশ্নটা এসেছিল, কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু এই বছরও আসবে। কি প্রশ্নটা বলছে দেখো, মধ্যপ্রদেশ স্টক এক্সচেঞ্জটি অবস্থিত, মধ্যপ্রদেশ স্টক এক্সচেঞ্জটি কোথায় অবস্থিত? ফলে এই স্টক এক্সচেঞ্জ আমাদের বোম্বে স্টক এক্সচেঞ্জ, কলকাতা স্টক এক্সচেঞ্জ, এইসব ব্যাপারগুলো আছে, কিন্তু মধ্যপ্রদেশ একটি রাজ্যে তার স্টক এক্সচেঞ্জটি কোথায় অবস্থিত, এই প্রশ্নটা কিন্তু তোমাদের বিজনেস স্টাডিজ বইয়ে বক্সের ওপর বক্স করে আমাদের যতগুলো ভারতবর্ষে যতগুলো স্টক এক্সচেঞ্জ আছে, সেই স্টক এক্সচেঞ্জে কোথায় কোথায় আছে স্টক এক্সচেঞ্জগুলো, সেইগুলো দিয়ে তোমাদের বলে দেওয়া আছে। ফলে ওই জায়গাগুলো কোন কোন রাজ্যের মধ্যে পড়ছে সেইগুলো কিন্তু তোমাদের যে মানে একদম জেনারেল নলেজের উপর বেস করে একটু জেনারেল নলেজটাকে একটু ঘুরিয়ে মিক্সড করে দিয়ে এই মধ্যপ্রদেশ স্টক এক্সচেঞ্জটি অবস্থিত 16 নম্বর প্রশ্নটা হায়ার সেকেন্ডারি পরীক্ষায় এসেছিল। ফলে তোমাদের এই বছরও কিন্তু এরকম স্টক মানে মানে প্রশ্ন আসবে, মানে আমাদের যতগুলো ভারতবর্ষের স্টক এক্সচেঞ্জ আছে সবগুলো কোথায় 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 আছে, এবং সেই জায়গাগুলো আমাদের ভারতবর্ষের কোন কোন রাজ্যের মধ্যে পড়ছে সেই জায়গাটা কিন্তু খুব ভালো করে তোমরা দেখে যাবে। ফলে টোটাল ভারতবর্ষে মানে ভূগোলও হয়ে গেল, একটু জেনারেল নলেজে বেশি হয়ে গেল, আর তার সাথে সাথে আমাদের বিজনেস স্টাডিজও হয়ে গেল, এই সবকটা নিয়ে কিন্তু ভালো করে দেখে যাবে। কিন্তু এই ধরনের প্রশ্ন রিপিট হবে, মানে মধ্যপ্রদেশের জায়গায় অন্য একটা জায়গা দিয়ে দিল, আমাদের রাজ্যের নাম দিয়ে দিল, দিয়ে বললো ওই রাজ্যে ওই স্টক এক্সচেঞ্জটা কোথায় অবস্থিত, ফলে সেই অ্যান্সারটা কিন্তু বইয়ের মধ্যে বক্স করে দেওয়া আছে, কিন্তু একদম ডিটেলস এই ধরনের প্রশ্নের উত্তর কিন্তু আমাদের বিজনেস স্টাডিজে বইতে দেওয়া নেই। ফলে এটা একদম পুরো কনসেপ্ট একদম আন্ডারস্ট্যান্ডিং এর উপর খুব ভালো একটা প্রশ্ন এসেছিল, বলুন জেনারেল নলেজের উপর বেস্ট করে। অবভিয়াসলি মধ্যপ্রদেশ স্টক এক্সচেঞ্জটি অবস্থিত অপশন ডি ইন্দোরে, মানে যেটা হচ্ছে অপশন ডি ইন্দোর, অপশন ডি হচ্ছে ইন্দোর। আচ্ছা তাহলে 17 নম্বর প্রশ্নটা দেখি। 17 নম্বর প্রশ্নটা কি বলছে, জাতীয় স্টক এক্সচেঞ্জে ক্লিয়ারিং এবং সেটেলমেন্টের কাজটি করে, এটা একদম নলেজ বেসড, এটা পরিষ্কার বইয়ে লেখা আছে একদম ডিটেলসে, চ্যাপ্টারের ভেতরে তোমার একদম ডিটেলস রিডিং করলেই তোমাদের এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবে। কি জাতীয় স্টক এক্সচেঞ্জ ক্লিয়ারিং কাজটি কি করছে, বা ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট অপারেশন অফ এনএসি ন্যাশনাল সিকিউরিটি এক্সচেঞ্জ, জাতীয় স্টক এক্সচেঞ্জ ইজ ক্যারিড বাই কে কি করছে না, অপশন বি এনএসসিসিএল বা এনএসসিসিএল, অপশন বি হচ্ছে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার, অপশন বি, মানে একদম নলেজ বেসড। চ্যাপ্টারটা ভেতরে ডিটেলস ক্লিয়ার না থাকলে, মানে স্টক এক্সচেঞ্জ জায়গাগুলো খুব ভালো করে ক্লিয়ার থাকতে হবে। আমাদের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বোম্বে স্টক এক্সচেঞ্জ, এনএসডিএল, সিডিএসএল, এই জায়গাগুলোকে পুরো প্রত্যেকটা লাইন চ্যাপ্টারের ভেতরটা ভালো করে পড়া থাকলে এই ধরনের প্রশ্ন এরকম প্রশ্ন আসবে এই বছর 2024 এর ক্ষেত্রে, একদম ভেতর থেকে কিন্তু লাইন তুলে প্রশ্ন আসবে। ফলে চ্যাপ্টার খুব ভালো করে টেক্সট বই রিডিং ইজ দ্য অনলি সলিউশন। আচ্ছা তারপরে প্রশ্নটা কি বলছে, তারপরে প্রশ্নটা বলছে প্রত্যয়ন আমানতের সর্বনিম্ন সর্বোচ্চ মেয়াদ কোনটি? এটা একদম বইয়ের একদম অনুশীলনীতে ওই প্রশ্নটা থাকবে, এবং একদম চ্যাপ্টারের ভেতরে একদম চ্যাপ্টারের লাইন থেকে তুলে দিয়েছে। প্রত্যয়ন আমানতের সর্বনিম্ন কি, কোশ্চেনটা ইংলিশটা আমি বলছি, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম টার্মস অফ সার্টিফিকেট অফ ডিপোজিট, এরকম এই সার্টিফিকেট অফ ডিপোজিট বা এগুলোর মেয়াদ কত, ট্রেজারি বিল সর্বনিম্ন মেয়াদ সর্বোচ্চ মেয়াদ, এই যে জায়গাগুলো একদম ক্লিয়ারলি অনুশীলনীতে আছে, চ্যাপ্টারের মধ্যেও আছে, খুব ভালো করে রিডিং করলে জানা যাবে। এই প্রশ্নটা সঠিক উত্তর হবে অপশন ডি 30 ডেজ, মানে 30 দিন ও 365 দিন, মানে 30 ডেজ অ্যান্ড 365 ডেজ। অপশন ডি হচ্ছে এটা সঠিক অ্যান্সার। 18 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। আচ্ছা চলো তারপরে 19 নম্বর প্রশ্নটা দেখি। বিক্রয় সম্প্রসারণের উপাদান হলো, এটা ভেরি ইজি কোশ্চেন, এটা একদম অনুশীলনীতে আছে, কি বিজ্ঞাপন, ব্যক্তিগত বিক্রয়, জনসম্পর্ক, এগুলো সবকটি। বিক্রয় সম্প্রসারণের উদাহরণ হচ্ছে এদের সবকটি, মানে ইংলিশ টার্মটা হচ্ছে অ্যান এলিমেন্ট অফ সেলস প্রমোশন ইজ অ্যাডভার্টাইজমেন্ট, পার্সোনাল সেলিং, পাবলিক রিলেশন এবং অল অফ দিস বা অপশন ডি হচ্ছে এটা সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে তার পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা হচ্ছে 20 নম্বর প্রশ্ন। নিচের উক্তিটি বক্তাকে, দেখো আবার আমাদের মার্কেটিং ম্যানেজমেন্ট থেকে কিন্তু আমাদের উক্তি তুলে দিয়েছে, তাহলে মার্কেটিং ম্যানেজমেন্ট থেকেও তোমাদের উক্তি কিন্তু সবকটা পড়ে, বিজ্ঞাপনের উপরে, প্রচারের উপরে, সেলস প্রমোশনের উপরে, অ্যাডভার্টাইজিং এর উপরে, প্যাকিং এর উপরে, প্যাকেজিং এর উপরে, যেখানে যেখানে আমার উক্তি আছে সেই জায়গাগুলো কিন্তু ভালো করে দেখে যেতে হবে। কি বলছে প্রশ্নটা ইংলিশ টার্মটা একবার বলে দিচ্ছি। ইংলিশ টার্মটা কি বলছে না, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফাংশন অফ চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন অফ গুডস, না ডিস্ট্রিবিউশন না, সরি এটা না, এই পরের কোশ্চেনটা, সরি এটা হচ্ছে 19-এর প্রশ্ন। 20 প্রশ্নটা হচ্ছে কি, 20 বলছি,
20 প্রশ্নটা, হুইচ স্টেটমেন্ট ইজ গিভেন বিলো, কি মার্কেটিং ইজ এ টোটাল সিস্টেম of interacting business activities designed to plan, promote and distributing one satisfy products and services to present and potential customer। যার বাংলা নামটা কি বলছে, বিপণন হলো বর্তমান ও সম্ভাব্য খরিদ্দারদের প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে উপযুক্ত পণ্য সেবার পরিকল্পনা, উপস্থাপনা, বন্টন সংক্রান্ত আন্তঃকার্যকলাপের সামগ্রিক পদ্ধতি ব্যবস্থা। একদম লাইনটা বহু বই থেকে তুলে দিয়েছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু উক্তি কিন্তু আমাদের মার্কেটিং ম্যানেজমেন্ট থেকেও বিপণন ব্যবস্থাপনা থেকেও ভালো করে পড়তে হবে। অপশন সি হচ্ছে উইলিয়াম স্ট্যান্টন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন সি। তাহলে তোমাদের এই চ্যাপ্টার থেকে এই ধরনের উক্তি দেখে যেতে হবে, কিন্তু এই 2024-ও কিন্তু উক্তি দিয়ে দেবে। আচ্ছা চলো পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা কি বলছে, 21 নিচের কোনটাকে পণ্য বন্টন প্রণালী কাজ হিসাবে গণ্য করা হয়? এ হচ্ছে পণ্যের মজুতকরণ, পণ্যের মালিকানা হস্তান্তর, ফরমাশ প্রক্রিয়াকরণ এবং এগুলির সবকটি। এই ইংলিশ টার্মটা কি বলছে 21-এর প্রশ্নটা, না হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফাংশন অফ চ্যানেল অফ এ ডিস্ট্রিবিউশন অফ গুডস, কিপিং স্টক অফ দ্য গুডস, ট্রান্সফার অফ ওনারশিপ অফ গুডস, প্রসেসিং অ্যান্ড অর্ডার, অল অফ দিস। এই প্রশ্নটা ইজি ছিল। এই প্রশ্ন চ্যাপ্টারটা ভালো করে ক্লিয়ার থাকলে কিন্তু এই প্রশ্নের আনসার করে দেওয়া যাবে। তাহলে 21-এর প্রশ্নটা সঠিক আনসার হচ্ছে অপশন ডি। 21-এর প্রশ্নটা সঠিক আনসার হচ্ছে অপশন ডি। চলো 22 নম্বরের প্রশ্নটা দেখি। 22 নম্বরের প্রশ্নটা বলছে কি, জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশনের সভাপতি হতে পারেন। এটা একদম চ্যাপ্টার থেকে একদম কনসেপ্টের ওপর, মানে একদম নলেজের ওপর। এই যে প্রত্যেক এই নলেজ কিন্তু জেনে রাখতে হবে, অনুশীলনী তো আছে আমার এই ধরনের প্রশ্ন এবং একদম চ্যাপ্টারের ভেতরটা যেটা আমাদের কনজিউমার প্রোটেকশন লাস্ট যে চ্যাপ্টারটা আছে, সেই লাস্ট চ্যাপ্টার থেকে আমাদের টোটালি বিষয়টা একদম চ্যাপ্টার থেকে তোলা প্রশ্ন, একদম নলেজের উপরে প্রশ্ন। কি বলে জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশনের সভাপতি হতে পারেন, এটা ইজিও প্রশ্ন। এক অপশন বি হচ্ছে প্রধান, এটা সঠিক অ্যান্সার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মনোনীত একজন বিচারক বা এ জাজ nominated by the Chief Justice of India। কোশ্চেন দেখি, চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল কনজিউমার রিড্রেসাল কমিশন ক্যান বি। এটা একদম ইজি প্রশ্ন ছিল, অপশন বি হচ্ছে এটা সঠিক অ্যান্সার। ফলে এই ধরনের সঠিক একটা ইজি প্রশ্ন কিন্তু লাস্ট চ্যাপ্টার থেকে দিয়ে দেবে। এই ধরনের কারা কি করছে, কে সভাপতি হতে পারেন, কে কে করতে কে হচ্ছেন, যার তার মেয়াদ কতদিন, কে তার যোগ্যতা কি, এই সবগুলো কিন্তু ভালো করে দেখে যেতে হবে। পরের প্রশ্নটা খুব ভালো। পরের প্রশ্নটা কিন্তু একটু বিষয়টাকে ঘুরিয়ে দিয়েছে। পরের প্রশ্নটা কি বলেছে, জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ কতদিন। এই যে অ্যান্সারটা কে কতদিন কার্যকাল করবে, এত বছর এবং এত বছরের থেকে কম, ম্যাক্সিমাম এত বছর তার এজ থাকতে হবে, নিম্ন তার এত দিনের এজ থাকতে হবে, এই যে ব্যাপারগুলো 5 বছর 70 বছর বয়স যেটি আগে হবে, ফলে কোনটা বয়স 70, কার ক্ষেত্রে 70, কার ক্ষেত্রে 65, কার ক্ষেত্রে আমার 60, এই যে জায়গাগুলো যেটা আছে সে জায়গাগুলো একদম খুব কনসেপ্টলি ভালো করে জেনে যেতে হবে যে এদের 70, এদের 60, এদের 65 সবকটা ভালো করে দেখে যেতে হবে। তার কারণ কোশ্চেনগুলো অপশানগুলো দেখো, অপশানগুলো একদম মানে গায়ে গায়ে অপশন, মানে যেটা সঠিক উত্তর। এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, 5 বছর ও 70 বছর বয়স যেটি আগে হবে। কিন্তু বাকি অপশনগুলো দেখো, 5 বছর 65 বছর, বি এরটা 3 বছর ও 62 বছর, এরটা 3 বছর ও 60 বছর। ফলে অপশনগুলো এমন একটু ঘুরিয়ে দিয়ে দেবে, ফলে তোমার সঠিক উত্তর অনেকে জানা সত্ত্বেও খুব ভালো করে যাদের ক্লিয়ার নেই সঠিক উত্তরটা যাবে, তারা কিন্তু ভুল অপশনে রাইট করে দিয়ে বেরিয়ে চলে আসবে। ফলে একদম সঠিক যে অ্যান্সারটা সেটা কিন্তু খুব ভালো করে জেনে রাখতে হবে, তবেই কিন্তু এই ধরনের প্রশ্ন অ্যান্সার করতে হবে। এবং এই 2024-এর কিন্তু এইরকমই প্রশ্ন, এটা জাতীয় ক্রেতা সুরক্ষা বলেছে, রাজ্য ক্রেতা সুরক্ষা দিয়ে প্রশ্ন চলে আসতে পারে, এবং তার যেটা বয়স, সে বয়সের জায়গাটা খুব ভালো করে তোমরা দেখে রাখবে। তাহলে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। এবং লাস্ট 24-এর যে প্রশ্নটা আছে, 24-এ জেলা ক্রেতা আদালতের রায়ে কতদিনের মধ্যে রাজ্য কমিশনে আপিল করা যেতে পারে। এটা একদম নলেজ বেস কোশ্চেন, এটা অনুশীলনী তো দেওয়া আছে। মানে ইংলিশ টার্মটা কি বলছে, না অ্যান অ্যাপিল ক্যান বি ফিল্ড উইদিন ড্যাশ ডেজ ইন দ্য স্টেট কনজিউমার রিড্রেসাল কমিশন এগেনস্ট দ্য অর্ডার অফ দ্য ডিস্ট্রিক্ট কনজিউমার কোর্ট। ফলে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, 30 ডেজ। অপশন এ হচ্ছে এই প্রশ্নটা সঠিক অ্যান্সার, অপশন এ 30 ডেজ। ফলে এই প্রশ্নটা কিন্তু একদম নলেজ বেসড, মানে চ্যাপ্টারটা কার কতদিনে আপিল করা যেতে পারে, মানে জেলা থেকে আমি রাজ্য স্তরে কবে যেতে পারি, রাজ্য স্তর থেকে আমি কতদিনের মধ্যে আমি সুপ্রিম কোর্টে যেতে পারি, মানে হাইকোর্টে যাওয়া এবং তারপরে সুপ্রিম কোর্টে যাওয়া, এই জায়গাগুলো যে বিষয়গুলো আছে এটা কিন্তু একদম নলেজের উপর ডিপেন্ড করে আছে। ফলে প্রত্যেকটা এবং বয়সটা, কে সভাপতি হতে পারেন, কে সভাপতি নিযুক্ত করতে পারেন এবং তার কত বয়স, মিনিমাম ম্যাক্সিমাম কতটা, প্রত্যেকটা আলাদা 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 করে প্রত্যেকটা মার্কিং করে রাখতে হবে। এবং সঠিক অপশনটা জেনে রাখতে হবে, কেন অপশনটা এমনভাবে গায়ে গায়ে দিয়ে দেবে, তোমার সঠিক বয়সটা না জানা থাকলে, ধরো দেখা গেল 7 বছর বয়স, কিন্তু অপশন দিয়ে দিল 59, 61, 62, ফলে একদম কাছাকাছি তোমাদের বয়সগুলো দিয়ে দেবে। ফলে অনেকে ঘাবড়ে দেওয়ার মতন এই ধরনের এমসিকিউ প্রশ্ন তোমরা জানো কিন্তু ভুল অপশানে অ্যান্সার দিয়ে আসতো। ফলে এই হচ্ছে আজকের এই বিজনেস স্টাডিজ। তোমরা যারা 2024-এ
হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে চলেছো, সেই 2024 বিজনেস স্টাডিজের এমসিকিউ প্রিপারেশনটা আমি 2023-এর এমসিকিউ এর সলিউশনের মাধ্যমে কিভাবে প্রশ্নটা এসেছিল এবং তোমরা কিভাবে কোন জায়গাটা পড়েছো এবং টেক্সট বই রিডিংটা এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেইটা নিয়ে আমি আজকের এই ভিডিওটা আলোচনা করে দিলাম। এইভাবে তোমরা প্রিপারেশন নিয়ে বিজনেস স্টাডিজের আগে বেশ বেশ 3 থেকে 4 দিন ছুটি আছে, কারণ 21 তারিখে তোমাদের অ্যাকাউন্টেন্সি পরীক্ষা, 23 তারিখে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অডিটিং পরীক্ষা, এবং 23 তারিখের পরে তোমাদের 28 তারিখে হচ্ছে তোমাদের বিজনেস স্টাডিজ পরীক্ষা। ফলে মাঝখানে একটু গ্যাপ আছে, কিন্তু কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের ক্ষেত্রে একদমই ছুটি নেই। কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন একদম 29th, একদিন বিজনেস স্টাডিজের পরের দিনই কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন পরীক্ষা। ফলে বিজনেস স্টাডিজ, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অডিটিং, এই চ্যাপ্টার এই সাবজেক্টের পরীক্ষা দিয়ে আসার পরে যে 3-4 দিনের যে ছুটিটা আছে, সেই ছুটিটার মধ্যে তোমাদের কস্টিং, ট্যাক্সেশন এবং বিজনেস স্টাডিজের এমসিকিউ এবং ডেসক্রিপটিভ, মানে খুব ভালো করে এই 4টে দিন খুব ভালো করে তোমাদের প্রিপারেশন নিতে হবে দুটো সাবজেক্টের ক্ষেত্রেই, কেননা কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনে কোনো ছুটি তোমরা পাওনি। আর এখন যে সময়টা আছে এই সময়ের মধ্যে একটু প্রত্যেকটা জায়গা ভালো করে একটু দেখে নাও। আমি যেগুলো বললাম উক্তিগুলো প্রত্যেকটা ফার্স্ট চ্যাপ্টার থেকে 8 চ্যাপ্টার পর্যন্ত বিশেষ করে উক্তিগুলো প্রত্যেকটা দেখতে হবে খুব ভালো করে, তবেই কিন্তু অ্যান্সারটা করতে পারবে, ঠিক আছে? এবং ভালো করে টেক্সট বই রিডিংটা করে যাও, এমসিকিউ 100% তোমরা সেখান থেকে অ্যান্সার করে আসতে পারবে, ঠিক আছে? তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবে না, প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে, এবং যারা ফার্স্ট টাইম দেখলে আমার এই ভিডিওটা, যদি ইনফরমেটিভ লাগে, যদি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকে এবং আগামী দিনে এই তুহিন চ্যানেল থেকে সমস্ত রকম কমার্স রিলেটেড ভিডিও যদি পেতে চাও, তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে একদমই ভুলবে না। আমি খুব তাড়াতাড়ি অন্য বিষয় নিয়ে, অন্য টপিক নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষার আগে আরও বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের আমি এই চ্যানেলে আপলোড করে দেবো। তোমাদেরই জন্য তোমরা অবশ্যই আমার এই চ্যানেলে থাকবে এবং রেগুলার ফলো করবে, তাহলে দেখবে কি কোনো না কোনো, আমি তোমাদের মধ্যে কমেন্টে পেয়েছি হাউস প্রপার্টির বিষয়টা আমাকে জানতে চেয়েছো, আমি এবং অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে অ্যাডমিশন ডিপার্টমেন্টের ক্ষেত্রে জানতে চাইছি। আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি সেসব ভিডিও আপলোড করে দেওয়া, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাক। তোমরা প্রত্যেকে খুব ভালো 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 থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো।